সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 4 কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় সহ নবম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ের আজকে মোট 43 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা, আজকে কিন্তু তোমাদের মোট 43 নম্বর ক্লাস। আজকের আলোচ্য বিষয়টা একটু খেয়াল করে শিক্ষার্থী। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2। অর্থাৎ তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপর একটা সাজেশন তৈরি করে দিয়েছি। সেই সাজেশনের 2 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো 2 নম্বর প্রশ্নটা কি ছিল একটু খেয়াল করি শিক্ষার্থীরা। 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। কি বোঝা গেল উদ্দীপকটা থেকে? যে 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে কত সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। এই হলো আমাদের উদ্দীপক। উদ্দীপকটা যদি আমি একটু ছবির মতো আঁকিয়ে দেই তাহলে দেখো, যদি এটা হয় এই যে 500 কেজি ওজনের পানি, তাই তো? সরি, 100 কেজি ওজনের পানি কতটুকু উচ্চতায় তুলতে? এতটুকু হচ্ছে তোমার 5 মিটার। এতটুকু উচ্চতায় তুলতে মোট সময় লাগছে কত? মোট সময় লাগছে হচ্ছে তোমার 10 সেকেন্ড। অর্থাৎ এটা এই যে এখানে যদি আমি একটা মোটর চিন্তা করি, এখানে মোটর লাগানো আছে। আচ্ছা, সাধারণত আমরা মোটর দিয়েই কিন্তু পানিটা উপরে তুলি, তাই না? আমাদের বাসা বাড়িতে এই যে নিচে যে রিজার্ভ টাঙ্কি থাকে, যেটার মধ্যে পানিটা কি হয়, ওয়াসার পানিগুলো এসে ওইখানে জমা হয়, তাই না? সেই পানিগুলো কি করি আমরা পাম্পের মাধ্যমে কিন্তু পানিগুলোকে আমাদের ছাদে নিয়ে যাই। ছাদে একটা টাঙ্কি থাকে না, সেটার মধ্যে আমরা পানিগুলোকে আগে প্রথমে রিজার্ভ করি, তারপর সেখান থেকে কিন্তু সবগুলো ফ্লোরে পানিগুলো চলে যায়। তাহলে এই যে মোটরটা কিন্তু এই কাজটা করছে। এই মোটরটা কিন্তু এই টাঙ্কি থেকে পানিটাকে কতটুকু উপরে, কতটুকু পানিকে বলো তো? 100 কেজি পানিকে এই 5 মিটার উপরে তুলতে তার সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এসো আমরা দেখি ক নাম্বার প্রশ্নে কি আছে, যে কর্মদক্ষতা কাকে বলে? এটা তোমরা ইতিমধ্যে সবাই খুব ভালো করে শিখে গিয়েছো। কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা কি দেখো একটু খেয়াল করি। কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে আমরা বলছি ওই যন্ত্রের কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা বলতে আমরা কি বুঝলাম? যে ধরো এই যে আমি এখানে একটা পাম্পের কথা বললাম, একটা মোটরের কথা বললাম, যে মোটরটা এই টাঙ্কির পানিটাকে 5 মিটার উপরে তোলে, তাই না? 10 সেকেন্ড সময়ে। এই যে এটার একটা ক্ষমতা আছে, তাই না? তাহলে এই পাম্পটাকে আমি একটা ক্ষমতা প্রয়োগ করছি, তারপরে কিন্তু আমি একটা ক্ষমতা লাভ করছি। তার মানে এই পাম্পের একটা নিজস্ব ক্ষমতা আছে এবং এটার ক্ষমতাটা প্রয়োগ করার পর আমি কিন্তু একটা ক্ষমতা লাভ করছি। তার মানে ক্ষমতা হচ্ছে দেখো লভ্য কার্যকর শক্তি, অর্থাৎ যে শক্তিটা আমি পেলাম এই প্রদত্ত ক্ষমতাকে একটা ক্ষমতা প্রদান করার পর আমি যে ক্ষমতাটা লাভ করছি সেটাই হচ্ছে কিন্তু লভ্য কার্যকর শক্তি। আর যে শক্তিটা আমি প্রথমে প্রয়োগ করলাম, অর্থাৎ আমি যদি মোটরটাকে প্রথমে যেটুকু শক্তি প্রদান করলাম সেটাই হচ্ছে কিন্তু প্রদত্ত শক্তি। আর মোটরটা এই যে পানিটা উপরে তুললো, এটা করতে তার যে শক্তি লাগলো এটাই হচ্ছে তোমার লভ্য, আমি পেলাম হচ্ছে লভ্য কার্যকর শক্তি। তাহলে বুঝতে পারলে লভ্য কার্যকর শক্তি কি আর প্রদত্ত শক্তি কি। এই যে এই দুইটার অনুপাতটা, এই দুইটার অনুপাতকেই কিন্তু আমরা বলছি শিক্ষার্থী কর্মদক্ষতা। অর্থাৎ এই যে পাম্পের কর্মদক্ষতাই হলো যে পাম্পে আমি কতটুকু শক্তি প্রয়োগ করলাম এবং কতটুকু শক্তি লাভ করলাম, ওই প্রদত্ত শক্তিটা প্রয়োগ করার পর কতটুকু শক্তি আমি পেলাম, সেই দুইটার অনুপাতকে আমরা বলছি কর্মদক্ষতা। আশা করি বুঝতে পারলে কর্মদক্ষতা কি। এরপর দেখো, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কি বোঝায়? অর্থাৎ কোনো একটা যন্ত্র, সেই যন্ত্রের কর্মদক্ষতা 70%, এটা বলতে তুমি কি বুঝো? এটা বলতে তুমি কি বুঝো?
দেখো, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে বোঝায় যে ওই যন্ত্রে 100 জুল তড়িৎ শক্তি প্রদান করলে যন্ত্রটি থেকে প্রাপ্ত যান্ত্রিক শক্তির পরিমাণ হবে 70 জুল বা 70 জুল। তার মানে কি বুঝতে পারলে যে এই যে আমরা বলছি কর্মদক্ষতা 70%, এর অর্থ হচ্ছে ওই যন্ত্রে 100 জুল, আমরা চিন্তা করে নিব যে 100 জুল শক্তি আমরা প্রদান করছি, কিন্তু আমরা পাচ্ছি কত? 70 জুল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু পাবো সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ওইটার কর্মদক্ষতা চিন্তা করব এতটুকু। যদি আমরা 70 জুল পাই তাহলে 70%, যদি 60 জুল পাই তাহলে 60%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর দেখো গ নাম্বারে কি বলেছে। গ নাম্বারটা খুব সহজ একটা অঙ্ক, খেয়াল করো শিক্ষার্থীরা। সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ পানি কতটুকু আছে? 100 কেজি। এই 100 কেজি পানি এখানে আছে, রিজার্ভ ট্যাঙ্কে আছে। এই 100 কেজি পানিটাকে এই সম্পূর্ণ উপরে তুলতে, এই যে 5 মিটার উপরে তুলতে কতটুকু কাজ করতে হবে এই যন্ত্রের বা এই মোটরের, তুমি যেটাই বলো না কেন, কতটুকু কাজ করতে হবে, এটা তোমাকে গ নাম্বারে এটার পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা একটা কাজের সূত্র আমরা শিখেছি না, কাজ ক্ষমতার শক্তি অধ্যায় যখন আমরা পড়েছি, তখন কিন্তু আমরা কাজ নির্ণয়ের একটা রাশিমালা শিখেছিলাম যে কাজ সমান সমান কি বলতো? কাজ সমান সমান, অর্থাৎ কাজকে আমরা W দ্বারা প্রকাশ করি, W সমান সমান mgh। এখানে m হচ্ছে ভর, g হলো অভিকর্ষজ ত্বরণ এবং h হলো উচ্চতা। তাহলে এই তিনটা রাশির মান কিন্তু শিক্ষার্থী একটু খেয়াল করলেই তুমি উদ্দীপকের মধ্যে পেয়ে যাচ্ছ। দেখো এখানে আছে ভর, পানির ভর m সমান কত? 100 কেজি। উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h সমান সমান 5 মিটার। অভিকর্ষজ ত্বরণ জি আমরা জানি, সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কৃত কাজ কত? আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারি, তাই না? তাহলে আমরা সূত্রের মধ্যে শুধু মানগুলো বসিয়ে দিব। m এর মান বসালাম 100, g এর মান 9.8 এবং h এর মান বসালাম 5। তাহলে ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম শিক্ষার্থী 4900 জুল। এটাই কিন্তু আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো ঘ নাম্বারে কি বলেছে। ঘ নাম্বারে বলেছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একটু আগে আমি যেটা বললাম কর্মদক্ষতা কি, যে যতটুকু আমি এখানে ক্ষমতা প্রয়োগ করলাম এবং যতটুকু ক্ষমতা আমি লাভ করছি, এই দুইটার অনুপাতটাকে আমরা বলছি কর্মদক্ষতা। এখন এই যন্ত্রের একটা কর্মদক্ষতা আছে, এখন বলেছে যদি আরো 2 সেকেন্ড সময় বেশি লাগে তাহলে ওর কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে সেটা তোমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। এখন এই অঙ্কটা করার সময় কিন্তু শিক্ষার্থী প্রথমে আমরা 10 সেকেন্ড সময় ধরে একটা কর্মদক্ষতা এই যন্ত্রের বের করব। তারপরে আমরা অতিরিক্ত 2 সেকেন্ড সময় বেশি লাগলে, অর্থাৎ 10-এর সাথে 2 সেকেন্ড আরও অ্যাড করার পর আবার একটা কর্মদক্ষতা বের করব এবং এই দুইটা কর্মদক্ষতার মধ্যে কি পার্থক্য হলো তখন আমরা সেটা বিয়োগ করেই কিন্তু এই অঙ্কটা খুব সহজে বের করে ফেলতে পারবো। তোমরা একটু খেয়াল করো কিভাবে করতে হবে। উদ্দীপক হতে পাই প্রদত্ত ক্ষমতা P সমান সমান 1 কিলোওয়াট। তাহলে এই 1 কিলোওয়াট আছে, এটাকে আমরা ওয়াটে নিয়ে যাব। ওয়াটে নিয়ে গেলে কি করতে হবে? 10⁻³ দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমরা P পেয়ে গেলাম। এখন সময় কি আছে? T সমান সমান 10 সেকেন্ড। তাহলে গ অংশ থেকে আমরা কি পেয়েছি শিক্ষার্থী? গ অংশ থেকে আমরা কিন্তু কাজের পরিমাণ একটা পেয়ে গিয়েছি, তাই না? W সমান সমান 4900 নিউটন। এখন আমরা কি জানি? আমরা জানি কর্মদক্ষতা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ইটা সমান সমান কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, অর্থাৎ মোট কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইনটু 100%। এটাই হলো কিন্তু কর্মদক্ষতার নির্ণয়ের সমীকরণ। এখন তুমি মানগুলো বসিয়ে দাও। আগে এটার ইকুয়েশনটা ভেঙে ফেলে আমরা কাজের পরিমাণকে আমরা W দ্বারা লিখছি আর প্রদত্ত শক্তিটাকে আমরা লিখছি PT ইন্টু 100%। এখানে আছে, লিখে ফেললাম। এখন W এর মানটা আমরা কি পেয়েছিলাম? গ অংশ হতে আমরা পেয়েছি 4900 আর PT আমরা লিখছি, দেখো P হলো এটা 1 × 10⁻³ আর T কত? 10 ইন্টু 100%। ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 49%।
তাহলে 10 সেকেন্ড সময়ের জন্য কিন্তু শিক্ষার্থী আমরা একটা কর্মদক্ষতা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 49%। এটা কিন্তু 10 সেকেন্ড সময়ের জন্য। এখন উদ্দীপকে বলেছে যদি 2 সেকেন্ড সময় বেশি লাগে তাহলে কর্মদক্ষতার কীরকম পরিবর্তন হবে। তাহলে 2 সেকেন্ড বেশি সময় লাগলে কি হবে, এখন দেখো আবার 2 সেকেন্ড বেশি লাগলে টি প্রাইম এখন আমরা ধরছি, আগে টি ধরেছিলাম যেহেতু এজন্য এখন আমরা টি প্রাইম ব্যবহার করছি। তাহলে টি প্রাইম ইকুয়াল টু 10 + 2 সেকেন্ড ইকুয়াল টু 12 সেকেন্ড। তাহলে আমরা সময়টা বের করলাম 12 সেকেন্ড। অতএব কর্মদক্ষতা আগে আমরা এটা বের করেছি, এখন এটা প্রাইম আমরা ধরছি, ঠিক আছে। এটা প্রাইম ইকুয়াল টু W ডিভাইডেড বাই PT প্রাইম, ঠিক আছে, ইন্টু 100%। একই সূত্র, তাই না শিক্ষার্থী? খেয়াল করো সূত্র কিন্তু একই, শুধু টি দুইটা চেঞ্জ হয়েছে। আর এখানে কর্মদক্ষতা আবার বের করছি জন্য এটাকে আমরা এটা প্রাইম দিলাম এবং টি চেঞ্জ হয়েছে জন্য আমরা টিটাকে টি প্রাইম দিয়েছি। তাহলে দেখো এখন মানগুলো আমরা বসিয়ে দিই। ডব্লিউর মান হচ্ছে আমরা পেয়েছি কত, সরি এখানে ভুল লেখা হয়েছে, এটা হবে 4900, ঠিক আছে। আর টি প্রাইম দেখো PT প্রাইম, PT মানটা একই আছে, টি প্রাইমের মান কত 12 ইন্টু 100%। ক্যালকুলেশন করে আমরা পেলাম 40.833%। এটা কিন্তু দেখো তো আমরা আগেরটাতে কত পেয়েছিলাম, আগেরটাতে আমরা পেয়েছিলাম 49%, কিন্তু আমরা যখন 2 সেকেন্ড সময় বেশি লাগলো তখন কিন্তু আমরা পেলাম কত 40.833%। তার মানে কর্মদক্ষতা কিন্তু কমে গেল, তাই না? অতএব ইঞ্জিনটির কর্মদক্ষতা কি হলো বলো তো, হ্রাস পেল। এবং কত হ্রাস পেল শিক্ষার্থী সেটা আমরা বিয়োগ করে দেখালাম, বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 8.16%। অর্থাৎ প্রথম 49 ছিল, সেখান থেকে 40.833 আমরা বিয়োগ করে আমরা পেলাম 8.16%। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমাদের এই যে পানিটা মোটরটা যখন 2 সেকেন্ড সময় বেশি নেবে তখন তার কর্মদক্ষতা হ্রাস পাবে কতটুকু, 8.16%। এটাই হলো আমাদের উত্তর। তাহলে শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই আজকের যে সৃজনশীল প্রশ্নটা, সৃজনশীল প্রশ্ন 2, এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের সমস্যা হয় আমাকে জানাবে, আমার ফোন নাম্বার দেওয়া আছে বোর্ডে। আর এই সৃজনশীল প্রশ্ন থেকে শিক্ষার্থীরা আমি তোমাদের বাড়ির কাজ নির্ধারণ করে রেখেছি। তোমাদের বাড়ির কাজ নম্বর দেখো 43। বাড়ির কাজ হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্নটা তোমরা লিখবে। অর্থাৎ এই যে আমি উত্তর কিন্তু লিখে এনেছি, দেখো এই যে ক এবং খ, এই দুইটা প্রশ্ন তোমরা লিখবে তোমাদের ফিজিক্স HW খাতায় লিখে তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে খাতাগুলো স্কুলে পাঠিয়ে দিবে। আমরা কিন্তু শিক্ষার্থীরা খাতাগুলো দেখছি এবং নম্বর প্রদান করছি, যে নম্বরটা তোমাদের সিটি ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে তোমাদের বার্ষিক পরীক্ষায় যোগ হবে, যেটা কিনা তোমাদের মেধাস্থান নির্ণয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে শিক্ষার্থীরা এবার কিন্তু HW করা খুব জরুরি হয়ে গিয়েছে, নির্দিষ্ট দিনে HW করে স্কুলে পাঠিয়ে দিবে। এরপর আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।